লোকটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জফর ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমি ফিরোজ খান আজ ইফরিত জিনের একটা স্টোরি নিয়ে আসলাম। বেশ বড় একটা গল্প, বাট আপনি ধীরে ধীরে পড়ে শোনাবেন সবাইকে, এতে করে সবাই গল্পটা অনেক এনজয় করতে পারবে। আমি পার্ট বাই পার্ট আপনাকে পাঠাচ্ছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। 1972 সাল। গ্রামের সরফরাজ শেখের বেশ প্রভাব প্রতিপত্তি থাকলেও মুক্তিযুদ্ধের পরে তা শূন্যের কোঠায় নেমে এসেছে, কারণ সে একজন রাজাকার। আর গ্রামের মানুষ তো ভালো করেই জানে, নিজ এলাকায় মানুষের তেমন ক্ষতি সাধন না করলেও পাশের গ্রামের হিন্দু পাড়াতে যত ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে তার মূল হোতা এই সরফরাজ শেখ। মুক্তিযুদ্ধ শেষ হবার 4 থেকে 5 মাস পরের কথা। সরফরাজ শেখের ভাগ্যের জোরে তখন এলাকাতে রীতিমতো টিকে আছে। গ্রামের মানুষ তার সাথে সদ্ভাব বজায় রাখেনি। 40খানা গরু তার গোয়ালে। আগে যেখানে গরুর দুধ দিনে বিক্রি হয়ে যেত, এখন গরুগুলো দিনে দিনে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কারণ সে যা ভেবেছিল তা হয়নি। পাকিস্তানরা যুদ্ধে পরাজিত হয়ে যেমন বাড়ি ফিরে গিয়েছে, তেমনই সাথে সাথে সরফরাজ শেখের দিনও শেষের পথে। গরুকে কি খেতে দিবে সে নিজে তো খেতে পায় না, কারণ গ্রামের মানুষ একজন রাজাকারের কাছ থেকে দুধ কিনে খাবে না। এক আজব ঘটনার উৎপত্তি হলো গত কয়েক মাস যেতে না যেতে। গোয়ালের গরু যেখানে শুকিয়ে দিনে দিনে হাটটি সার হচ্ছিল, ঠিক তখনই এক ভোরবেলা সরফরাজ শেখ এবং গ্রামের মানুষ আবিষ্কার করলো তার গরুগুলো আবারও জীবন্ত হয়ে উঠেছে। বালতি বালতি দুধ, সের দুধ এলাকার বাজারে গিয়ে বিক্রি করতে লাগলো, যেখানে মানুষ তাকে চিনেই না। অবশেষে ভাগ্য যেন সহায় হলো। আল্লাহর মুখ পানে তার দিকে রীতিমতো চাইলেন। সরফরাজ শেখের রাতারাতি বদলে যাওয়া ভাগ্যের কথা গ্রাম ছড়িয়ে দূর দূরান্তে পৌঁছে গেল। গ্রামের মানুষ এটাই দেখছিল, এটা জানলো যে সরফরাজ খান রীতিমতো গ্রামের মসজিদে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে এবং তার কৃতকর্মের জন্য চোখের জল ফেলে, আল্লাহর কাছে ক্ষমা চায়। সহজ সরল গ্রামের মানুষ তাই তাকে মাফ তো করে দিল, সাথে তার কাছ থেকে আবারও দুধ কিনে খাওয়া শুরু করলো। মানুষ বলাবলি করতে লাগলো যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, তার দোয়া কবুল করেছেন, বিধায় তার অবস্থার পরিবর্তন এসেছে। শেষ বিকেলে লাইন পড়ে যেত তার গরুর কেনার জন্য। আঙ্কুল ফুলে কলা গাছ হতে সময় লাগলো না তার। এরই মধ্যে এক বিকেলে সরফরাজ খান আবিষ্কার করলো তার ছেড়ে যাওয়া বউ তাদের 1 বছর বয়সী কন্যা সন্তান সকিনাকে নিয়ে তার জীবনে ফিরে এসেছে। সরফরাজ খানের জীবনে যেন সুখের বন্যা বয়ে যেতে লাগলো। শুধু 1 বছরের মাথায় এক পুত্র সন্তানের জন্ম হলেও সে জন্মের কিছুদিনের মাথায় অসুখ হয়ে মরে গেলে সরফরাজ খান এবং তার স্ত্রীর মনে বিষণ্ণতা নেমে আসে। কিন্তু অর্থ, বৃত্ত আর সম্মানের সম্মুখে পুত্র সন্তান মরে যাবার কষ্ট তারা ভুলে যায়। 2 বছর পরে আবার তার বউ সন্তান জন্ম দিলে খান সাহেবের জীবন যেন পূর্ণতা পায়। কিন্তু একটা কিন্তু আর সকলের প্রশ্নে না জানলেও পাশের হিন্দু এলাকায় ঋষু তান্ত্রিকের মন মস্তিষ্ক বেশ প্রভাব ফেলল। এই ঋষু তান্ত্রিক ছিল সরফরাজ শেখের হিট লিস্টের নাম্বার 1 ক্রিমিনাল। কিন্তু আদতে ঋষু তান্ত্রিক
কোনো জন্মে মানুষের ক্ষতি করেনি। তার একটাই অপরাধ, সে হিন্দু। পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালাবে সে খবর আগে থেকে পাওয়া সে এলাকায় ত্যাগ করেছে এবং পরবর্তীতে নিজের জীবন বাঁচাতে যুদ্ধকালীন সময় মানুষের মুসাফির হিসেবে গ্রামে ফেরত আসে। গ্রামে মানুষের সাথে খুব সহজে মিশে যেতে লাগলো সে। ভিন্ন বেশভূষার কারণে কেউ কাউকে চিনতে পারেনি। আর নিয়তি কি আজব লীলা খেলা! এই ঋষুতান্ত্রিকই একটা সময় হয়ে উঠল সরফরাজ শেখের ডান হাত, বাম হাত। রাতারাতি গরুর দুধ বেচে বড় লোক হওয়া সরফরাজের ব্যবসা সামলাতে হাসান আলী ওরফে ঋষুতান্ত্রিক। ঋষুতান্ত্রিক ঘর ছিল ঠিক গরুর গোয়ালের পাশে একটা কোনায়। তান্ত্রিকতার চর্চা বহুদিন না করলেও তান্ত্রিকতার তার রক্তে মিশে আছে। তন্ত্র মন্ত্র তার মস্তিষ্কে গাঁথা আছে। একদিন বাদশাতে প্রস্রাব করে ঘরে ফিরে আসার পর তার ঘুম হলো না। নিঃশব্দ নিস্তব্ধ চারিদিক। সেদিন ছিল কালী পুজোর রাত, আর এই রাতে তান্ত্রিকরা শক্তিশালী হয়ে ওঠে। ঋষুতান্ত্রিকের বেলাতেও তার ব্যতিক্রম হলো না। তার শ্রবণ শক্তি যেন সেই রাতে তুমুল প্রখর হয়ে উঠেছিল, এতটাই প্রখর যে সে স্পষ্ট শুনতে পাচ্ছিল শয়তান জিন তার আশেপাশে কোথাও মিলনে লিপ্ত। সাথে শুনতে পেল গরুর গোঙানির শব্দ। ঋষুতান্ত্রিক আর বুঝতে বাকি রইল না। তখন মনে প্রশ্ন জাগলো, কিন্তু এর জবাব সে পেয়ে গেল। ঋষুতান্ত্রিক এক মুচকি হাসি দিয়ে ঘরের মাটির নিচ থেকে পুজোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বের করে পুজোর ধ্যানে মগ্ন হয়ে গেল। এবং 2017 সাল বর্তমান সময় অমাবস্যার মাঝরাতে এলেই পুরো শরীরটা জুড়ে নিবেদিতা ক্লান্ত অনুভব করে। মা বারবার বলে কবিরাজ দেখাতে, কিন্তু নিবেদিতা কবিরাজের বিশ্বাস করে না। ডাক্তার দেখিয়েছে, সে ঠিকই আছে, কিন্তু না, ডাক্তারের কোনো কাজ হয় না। নিবেদিতা পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনার্স 3য় বর্ষ। 6 মাস প্রেম করে বিয়ে করেছে ভালোবাসার মানুষ আরিফকে। আরিফ থাকে ইউরোপীয় দেশ সুদূর পর্তুগালে। রাজধানী শহর লিসবনে হঠাৎ করে পড়াশোনার সূত্রে পরিচয় আরিফের সাথে। আরিফ আমার লেখা কিছু আর্টিকেল পড়ে আমাকে জিজ্ঞেস করে, ফিরোজ ভাই, আপনি কি সব কালো জাদু বা জিনটিন নিয়ে খাটাখাটি করেন? মজার চলে পড়েছিলাম, টুকটাক তো করি, কিন্তু কেন আরিফ ভাই, কোন সমস্যা নাকি? ফিরোজ ভাই, আমার বিয়ে হয়েছে আজ থেকে 7 মাস, জানেন তো নাকি? হ্যাঁ, সেদিন তো বলেছিলেন যে দেশে ভাবি থাকে, কিন্তু 7 মাস বিয়ে হয়েছে। সেটা তো জানতাম না। আমার বউ নিবেদিতাকে আসলে আগে থেকে চিনতাম। ছোটবেলা বান্ধবী, পরিচয় থেকে প্রণয়, তারপর অবশেষে পরিণয়। যদিও আমাদের প্রেমটা ছিল ভার্চুয়াল, দেশে যাই, বিয়ে করে ফেলি। এখন অপেক্ষা তাকে নিয়ে আসার আর কি। বিয়ের 2 মাস পেরিয়ে গেল, আসার সময় প্রসেসিং শুরু করেছি তাকে নিয়ে আসার। আহা, যাক ভালো, অবশেষে নিয়ে আসতে যাচ্ছেন তাহলে ভাবিকে? হ্যাঁ, খুব ভালো, কিন্তু একটা অস্বাভাবিকতা আমি দেশে থাকতে টের পেয়েছি। সেটা আসলে আমার মনের ভুল নাকি আমি সঠিক এই বিষয়ে সন্দেহ বলতে পারেন? আমি তখন বললাম, আমাকে কি বলা যায়? হ্যাঁ, বলতে তো চাই ফিরোজ ভাই। বাসরাতের কথা, নিবেদিতা বারান্দায় দাঁড়িয়েছিল, আমার জন্য অপেক্ষা করছিল। বাংলা সিনেমায় দেখবেন বউ খাটের উপরে ঘোমটা টেনে বসে থাকে, সেসব আর বাস্তবতা কিন্তু একদম ভিন্ন। আরিফ ভাইয়ের কথায় না হেসে পারলাম না। রসিক মানুষ, মজা করে কথা বলেন। তারপর হ্যাঁ, তো আমার কাছে বন্ধুর দিয়ে একটা গিফট বক্স নিয়ে ঢুকে খানটা চমকে যায়। অন্ধকারের বারান্দায় দাঁড়িয়েছিল, বাইরের আলোতে ওর ছায়াটাকে বেশ ভয় পেয়ে গেছিলাম। তারপর ধীরে ধীরে ও আমার কাছে আসে। ঘরের ডিম লাইটটা তখন জ্বালিয়ে দিয়েছে অবশ্য। আমার কাছে এসেও আমাকে জড়িয়ে ধরে, আমিও আমার বউকে জড়িয়ে ধরে রীতিমতো গালে চুমো দিই। সারা জীবন এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম ফিরোজ ভাই, বিশ্বাস করেন, একটা অন্যরকম অনুভূতি ছিল তখন। আরে ভাই, আমার তো এইসবের সৌভাগ্য এখনো হয়নি, তো আসলে বলতে পারবো না। আর বিয়ের কথা বলছেন, আমি তো চিরকুমার সঙ্গে সমাপতি হয়ে গেছি। আমার কথা শুনে আরিফ ভাই এবার হেসে দিল আর বলল, চলেন বাংলা দোকানে বসে সিঙ্গারা সামোচা খাই আর গল্প করি, কি বলেন? চলুন যাই। সামোচা একটা কামড় দিতে দিতে আরিফ ভাই আবারও বলতে শুরু করলেন, ওর হাতটা ধরে আমি বারান্দায় যেতে চাই। সিগারেটের অভ্যাস আছে তো, তাই ওর হাত ধরেই আমার মনে হলো আমি একটু মৃত মানুষের হাত ধরে আছি। আমি যেন 10,000 ভোল্টের একটা বিদ্যুৎ শক খেলাম। কেমন
ওর হাত ছিল মৃত মানুষের শরীর মতো একেবারে ঠান্ডা। আমি অবাক হয়ে গেলাম। কিছু দূর সরে গেলাম, আমার হাত থেকে সিগারেট পড়ে গেল। আমি ওর দিকে ঠায় দাঁড়িয়েছিলাম। এমন আকস্মিকতায় নিবেদিতা নিজেকে ভয় পেয়ে গেল। জিজ্ঞেস করলো, কি হয়েছে আরিফ? ওর কথা আমি ভীষণ ঢোক গিলে বললাম, নিবেদিতা তোমার হাতটা এমন ঠান্ডা কেন? নিবেদিতা বলল, আমার হাত ঠান্ডা? এতটুকু বলে নিজের হাতটা আরেকবার নিতে মতো ছুঁয়ে দেখলো। ভারী গহনা শরীরে, গলায় এবং ঘাড়েও হাত রাখলো। কই, আমার তো ঠান্ডা লাগে না। কি বলছে এসব আরিফ? এই নাও বলে রীতিমতো হাতখানা বাড়িয়ে দিল আর বলল, ছুঁয়ে দেখো। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে আরিফ। আমি ওর কথা একেবারে ছুঁয়ে দেখলাম, কিছুটা ভয় ভয় না, এবার একেবারে স্বাভাবিক মানুষের মতো। ব্যাপারটা যদি এখানে সীমাবদ্ধ থাকতো ফিরোজ ভাই, তাহলে একটা কথা ছিল, কিন্তু না রে ভাই। সে রাতে আমি যখন ওর সাথে মিলিত হলাম, আসলে ব্যক্তিগত কথা আপনাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ না বললে আপনি বিষয়টা বুঝবেন না। আর না আরিফ ভাই, সমস্যা নেই, আপনি বলুন, আমি কিছু মনে করছি না, কিন্তু বের করে ফেলতে বাধ্য হলেন কেন? অনেক ঠান্ডা দেয়? সেটা হলে তো একটা কথা ছিল, কিন্তু ওর ভেতরটা তো ফুটন্ত গরম পানির মতো গরম। আমি তখন বললাম, যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করবি? করুন না। এর আগে কি আপনি কখনো করেছেন? জিজ্ঞেস করছি এই কারণে যে মেয়েদের অবস্থা কিন্তু সবসময় ভেতর গরমই থাকে, আর এটাই স্বাভাবিক। ফিরোজ ভাই, বিয়ের আগে ওর সাথে বহুবার করেছি। আমাদের দুজনের ইচ্ছা ছিল, আর ইচ্ছে ছিল বিধায় করেছিলাম। মানে উদ্ভট কিছু ইচ্ছে জাগে না বিয়ের আগে একটা স্মৃতি রাখার জন্য, আর কি ব্যাপারটা এমন। কিন্তু সেবার সবকিছু স্বাভাবিক ছিল। আমি তখন বললাম, তার মানে আপনি বলছেন সেবার বাসর রাতে যা হয়েছিল তার সম্পূর্ণ অস্বাভাবিক? অস্বাভাবিক মানে আলবত অস্বাভাবিক। মানে একটু সময় রাখলে হয়তো বা পুরো ছাই হয়ে যেতাম, বুঝতে পেরেছেন? তারপর কি হলো? তারপর আর কি, নিবেদিতা আমাকে চমকে দিল। আমাকে বললো, আরিফ তুমি কি মানসিকভাবে ঠিক আছো? মানে অনেক সময় ছেলেরা বিয়ের রাতে অনেক কিছু পান করে বা নেশা জাতীয় কিছু গ্রহণ করে, এমন কিছু নাওনি তো? আমি তখন বললাম, না নিবেদিতা, তুমি পারলে একটু জায়গাটা পরখ করে দেখো, কোনো সমস্যা নেই। নিবেদিতা পরখ করে দেখে বলল, আরিফ থাক, আর কিছু বলা লাগবে না, আমি একদম স্বাভাবিক আছি। আমার মনে হচ্ছে তোমার সমস্যা হচ্ছে বাসর রাতটা। এরপরে আমরা গল্প করে কাটিয়ে দিই। কিন্তু মনে মনে আমি কেন ভাবে স্বাভাবিক হতে পারছিলাম না। আমি তখন বললাম, বিয়ের পর তো আরো 2 মাস ছিলেন, আর কিছু নজরে আসেনি কিংবা আর কোনো অভিজ্ঞতা হয়নি? তাও হয়েছে ফিরোজ ভাই, আরো অনেক কিছুই আছে। বিয়ের 1 সপ্তাহের মাথায় আমি আর নিবেদিতা গিয়েছিলাম ওদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে। সেখানে বাস করে ওর বাবা মা, একটা ছোট ভাই আর নানি আছে। তো সেদিন রাতে ওরা একসাথে বসে হিন্দি সিনেমা দেখছিল। আমি কিছু সময় দেখে ঘরে চলে আসলাম, কারণ আমি হিন্দি বুঝি না, আর হিন্দি ছবির চাইতে হলিউড মুভি আমার বেশি ভালো লাগে। করিডোর অন্ধকার, বাল্ব নষ্ট হয়ে গেছে। এই বুঝি এমন সময় আমার কিছু মনে পড়ে গেল। আমি কিছুটা ভয় পেয়ে সাথে স্মার্টফোনের লাইটটা জ্বালিয়ে দেখি একটা মাকড়সার জাল যেন খুঁজছে, বেশ বড়। নিজের বুকে ফু দিয়ে ঘরে এসে আলো জ্বালিয়ে ল্যাপটপের সামনে বসে, পেছনে জানালা, বাইরে উঠোন। আমি আবারও সে সময় ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত ছিলাম, তো ল্যাপটপে সেদিকে একটু নজর রাখছিলাম। হঠাৎ ল্যাপটপের ডিসপ্লেতে মনে হলো শরীর কেউ আমার পেছনে রীতিমতো সরে গেল। আমি আবারও আরেক দফা ভয় পেয়ে গেলাম। বুকের মধ্যে থুক 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 করা শুরু হলো। এটাকে একদম বোনের ভুল মনে হলো না এবার। আমি সাথে সাথে সিগারেট প্যাকেটটা ধরিয়ে রীতিমতো জানানোর চেষ্টা করলাম। শরীর চেয়ে সিগারেটের আগুন থাকলে নাকি জিনেরা ভয় পায়, কিন্তু ফিরোজ ভাই আমি শত চেষ্টা করে কোনোভাবেই আগুন জ্বালাতে পারছিলাম না আমার সিগারেটে। আমি তখন বললাম, মানে কি? হ্যাঁ, লাইটার বা ডেস্ক আগুন জ্বলছিল না, নাকি আপনার সিগারেটে আগুন ধরছিল না? কোনটা বলুন তো? সিগারেটে আগুন ধরছিল না, বিশ্বাস করুন। এরপর আমি নিবেদিতা থেকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলি একটু ঘরে আসতে। আমি তখন অনেক চেষ্টা করে যাচ্ছিলাম। এরপর যা হয় তা হেঁটে দিয়ে আজও আমার জন্য খুব কষ্টকর। আমি তখন বললাম, কি হয়েছিল আরিফ ভাই? যা শুনে আপনার লোম দাঁড়িয়ে যাচ্ছে, সত্যি করে বলুন। আমি তখন চেষ্টা করে যাচ্ছি, আমার যে একটা ঘরের দরজা বরাবর লাইটার হুইল ঘুরিয়ে বাটনে চাপ দিতে দাও দাও করে আগুন জ্বলতে উঠলো। কিন্তু এখানে অস্বাভাবিক হওয়ার কি আছে? হয়তোবা লাইটার বা ড্যাশ লাইটে কোনো সমস্যা ছিল, কিন্তু ড্যাম পড়েছিল হয়তোবা। আমার কথায় হারিফ ভাই হাসলেন আর বললেন,
না গো ফিরোজ ভাই, বাংলাতে কি বলে জানি না, ইংরেজিতে পেরিফেরাল ভিশন বলে। জানেন তো এটা কি? হ্যাঁ অবশ্যই, আমরা যখন কোনো কিছুর দিকে চোখ দিয়ে ফোকাস করি, আমাদের ডান এবং বাম পাশটা যে ঝাপসা দেখি সেটাকে পেরিফেরাল ভিশন বলে। সীমান্তবর্তী দৃষ্টি বলা যেতে পারে তাকে বাংলায়। আরিফ ভাই বললেন, যেহেতু আমি দরজার মুখোমুখি বসছিলাম, আমি সীমান্তবর্তী দৃষ্টিতে আমি দেখি আগুনটা তখনই জ্বলে উঠেছিল যখন কিনা নিবেদিতা ঘরের মধ্যে পা রেখেছিল। বলেন কি আরিফ ভাই? হ্যাঁ আমি সত্যি বলছি, এমন আনো অনেক কিছু দেখেছি। আপনি কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবেন ফিরোজ ভাই? আমি তখন বললাম, হ্যাঁ আমি একটা আন্দাজ করতে পারছি ঠিক, কিন্তু নিশ্চিত না হয়ে বলা উচিত হবে না। আমি কি আপনাকে আগামীকাল জানাতে পারি? চাপ নেই, আপনি যখন পারবেন তখনই জানাবেন। সেদিনের মতো আমি বাসায় চলে আসলাম। লিসবন ইউনিভার্সিটিতে একটা ন্যাশনাল সেমিনার ছিল রিসার্চারদের, সেখানে গিয়েছিলাম। তারপর আরিফ ভাইয়ের সাথে কথায় কথায় এই প্রসঙ্গ। পুরো ব্যাপারটাই বেশ ভয়ঙ্কর, তবে দুটো ব্যাপার নিয়ে আমার মূল সন্দেহ। এক নিবেদিতার ব্যাপারটা, আর ঘরে পা রাখা মাত্রই আগুন জ্বলে ওঠা। আমার ছোট্ট মস্তিষ্ক যখন আর নিতে পারছিল না, আমি তখন এক বিশেষ কাউকে ফোন করতে বাধ্য হই, সুদূর ইতালিতে। সে ইতালিতে ছিল বিলকিসকে ফোন দিলাম, কারণ সে আমার কালো জাদুর গুরু, আমার এক সময়ের ভালোবাসা, এবং আমরা একসাথে অনেক জিন জাদুর ঘটনা সামলিয়েছি। ইউরোপ থেকে ভারত সবখানে সামলিয়েছি। কলকাতার মেয়ে বিলকিস। যারা বিলকিসকে চেনেন না তারা বিলকিসকে চিনে আসবেন। বিলকিসে ফোন দিয়ে ঘটনাটা জানালেও বলল, খুব সিরিয়াস কিছু মনে হচ্ছে আমার কাছে। আমি বিলকিসকে অনুরোধ করলাম লিসবনে আসতে। বললাম, আমি আরো এক সপ্তাহ আছি, তুমি যদি আসতে পারো তাহলে খুব ভালো হতো। পরদিন বিকেল বেলা বিলকিস আমাকে ভিডিও কল করলো মেসেঞ্জারে। আমি কল রিসিভ করতে দেখি ও এয়ারপোর্টে। দারুণ উচ্ছ্বাসিত হয়ে বলল, তুমি আসছো তাহলে? ফ্লাইট কখন? চলে এসেছি। বিলকিস তখন বলল, চলে এসেছি, আমাকে এখন নিতে আসেন লিসবন বিমানবন্দরে। আমি ফোনটা রেখে সাথে সাথে আরিফ ভাইকে কল দিলাম। ভাই কোথায় আছেন? দ্রুত গাড়ি নিয়ে আসেন, লিসবন এয়ারপোর্টে যাবো। আরিফ ভাই বললেন, এত উচ্ছ্বসিত কেন? কে এসেছে? আপনার সে বিলকিস নাকি? আমি তখন বললাম, হ্যাঁ ভাই, বিলকিসকে বেশ কিছুদিন পর দেখে আমার সত্যি অনেক ভালো লাগছিল। ও এসে আমাকে যেভাবে জড়িয়ে ধরেছিল তা দেখে অনেকে সাউথ এশিয়ান হা করে তাকিয়েছিল, কারণ বিলকিস এসেছিল কালো পাড়ের ম্যাজেন্টা শাড়ির উপরে, চুলগুলো ছেড়ে দেয়া, চোখের কাজল আর কপালে টিপ দেয়া ছিল। ওর বুকের ভেতরে রীতিমতো জড়িয়ে ধরার পর মনে হচ্ছিল কে যেন বলেছে সে টান টান কখনো অনুভব করেনি, যা কিনা আরিফ ভাই নিবেদিতাকে জড়িয়ে ধরে করেছিল। এয়ারপোর্টের মধ্যে একটা কফি শপে বসে আছি আমরা তিনজনে। আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। সেটা ধরতে পেরেও বলল, এভাবে তাকিয়ে থাকলে তো নজর লেগে যাবে। আমি তখন বললাম, ভালো নজর করবো তোমাকে, সমস্যা নেই। আমার এই কথাতে বাকি দুজনেই রীতিমতো হেসে উঠলো, সাথে আমিও। আরিফ ভাই বলল, আচ্ছা ভালো কথা বলেছেন আপা, আপনারা কি মনে হয় কোনো জিন উপরে কি কালো নজর ফেলেছেন নাকি? না আরিফ ভাই, আমার তেমন মনে হচ্ছে না, বরং আমার মনে হচ্ছে যে নিবেদিতার সাথে কোনো জিনের বসবাস আছে। এমনটা হতে পারে যে কালো জাদু করে জিনটাকে হয়তো বা নিবেদিতার শরীরে বসবাস করছে, পরজীবী হয়ে। জিনের পরজীবী হয়ে মানুষের দেহে বসবাস, এমন কথা শুনে আরিফ ভাই বেশ ঘাবড়ে গেল। বিলকিসকে বলল, কি বলছেন আপা? এমনটাও হয় তাহলে? মানে সত্যি কি জিন মানুষের দেহে পরজীবী হয়ে বসবাস করতে পারে? বিলকিস কফির কাপটা টেবিলের উপরে রাখতে রাখতে বলল, হ্যাঁ আরিফ ভাই, জিন মানুষের দেহে পরজীবী হয়ে বসবাস করতে পারে, তবে এর জন্য নির্দিষ্ট শর্ত আছে। যদিও জিনের প্রজাতি ভেদে শর্ত ভিন্ন রকম হয়ে থাকে, তবে সবচাইতে প্রচলিত শর্ত হলো যার দেহে পরজীবী হয়ে বসবাস করবে তার অনুমতি খুব প্রয়োজন হয়। সে যদি কোনো মতে অনুমতি না দেয় তবে অনেক সময় জিন জাদু করেও দেহে পরজীবী বসবাস করতে পারে, কিন্তু সেটা খুব একটা দেখা যায় না। তার মানে আপনি বলছেন যে মানুষ অনুমতি না দিলে জিন মানুষের দেহে প্রবেশ করতে পারে না? না না না, আমি কিন্তু তা বলছি না। জিনের স্বল্প সময়ের জন্য মানুষের দেহে প্রবেশ করা আর পরজীবী হয়ে মাসের পর মাস বসবাস করা ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কেমন সেটা? আরিফ ভাইয়ের প্রশ্ন হলো। তখন বিলকিস বলল, আপনি যদি
অপবিত্র থাকেন, মন থেকে অপবিত্র থাকেন, মানে শয়তানি চিন্তা থাকে, তবে শয়তান জিনকে তো খুব সহজে আপনার শরীরের জাদুর মাধ্যমে প্রবেশ করতে পারে, তবে একটা নির্দিষ্ট সময়ের মতো। তবে কম সময়ের জন্য সে আপনার শরীর থেকে যন্ত্রণা দিতে পারে, কিন্তু যখন পরজীবী হয়ে বসবাস করছে তখন সে মানুষের শরীরে পুষ্টি উপাদান শুষে নিচ্ছে এবং অনেক সময় মস্তিষ্ক দখল নিতে পারে, যার ফলে জিন চাইলে মানুষের নিয়ন্ত্রণ করতে পারে। পুরোপুরি নয়, তবে আংশিক। আর সে সময় সে মানুষ যে অস্বাভাবিক আচরণ করে সেটা যে কেউ খালি চোখে দেখতে পারে। এখানে প্রশ্ন করতেই পারেন যে এতে করে জিনের কি লাভ, কিংবা যে মানুষ তার শরীরে জিনকে বসবাস করতে দিচ্ছে বা বাস করে দিচ্ছে তারই বা কি লাভ? আরিফ ভাই তখন বলল, হ্যাঁ আসলে তো তাই, তার কি লাভ? বিলকিস কিছুটা হেসে দিয়ে বলল, ভাই জিন কখনো এক পা নিজের স্বার্থ ছাড়া আঁকাবে না, আঁকাও না। মানুষ তাই যে মানুষ তাকে পরজীবী হয়ে বসবাস করার সুযোগ করে দিচ্ছে, সে ওই জিনের কাছ থেকে বিনিময়ে কিছু নিচ্ছে, আবার সে জিন শরীরে এসে বসবাস করছে। সে তার নিজের সঞ্জীবনী একেবারে সতীটাকে টিকিয়ে রাখতে মানুষের শরীরে এসে বসবাস করছে, কারণ সেই সময় সে ওই মানুষদের শরীরে পুষ্টি শুষে নিতে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে সকল জিন সূর্যের আলো সহ্য করতে পারে না, তারাই চেষ্টা করে পরজীবী হয়ে বসবাস করার। আরেকটা ব্যাপার আছে আরিফ ভাই। কি ব্যাপার বলুন না? সহবাসের ব্যাপার। এটা অনেক সময় দেখা যায় পরজীবী হয়ে বসবাস করা জিন ওই মানুষের সাথে শারীরিক সুখ অনুভব করে। মনে রাখতে হবে জিন কিন্তু বিভিন্ন মাত্রার প্রাণী, এরা মানুষের শিরা উপশিরায় চলাচল করতে পারে এবং মানুষের মনে কুমন্ত্রণা জাগাতে পারে। আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন তখন সে 4টা বিষয় আবেদন করে। তাও 1, আমাকে কিয়ামত পর্যন্ত জীবন লাভ। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। আল্লাহর বাণী ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ তাআলা বললেন, তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এরপরে 2 নম্বরে ছিল, আমার জীবিকার ব্যবস্থা করতে হবে। এই আবেদনও কবুল করা হয়। 3, আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরালে হওয়ার সুযোগ দিতে হবে। এটিও কবুল করা হয়। 4, আমি যেন মানব দেহের শিরা উপশিরায় চলাচল করতে পারি। এই দোয়াও কবুল হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। বেলা করে যাচ্ছিল দেখে আমরা দ্রুত গাড়িতে উঠলাম। যাবার পথে আরিফ ভাই বললেন, আপা আপনি তো এসে ভালোই হলো, অনেক কিছু জানতে পারছি, কিন্তু এখন নিবেদিতার ব্যাপারটা নিয়ে কি করা যায় একটু বলুন না। আরিফ ভাই, এখানে সত্যি বলতে কি আমি বেশ কিছু করতে পারবো বলে মনে হয় না। এই কথা শুনে আরিফ ভাইয়ের মনটা কিছুটা খারাপ হলেও সেটাকে সামাল দিয়ে নিয়ে তিনি বললেন, কেন আপা? কারণ নিবেদিতাকে সামনাসামনি না পেলে আমি সত্যি তেমন কোনো সাহায্য করতে পারবো না। ও আচ্ছা, বুঝতে পারছি আপা। আপনার কি তাহলে বিশ্বাস যে নিবেদিতার ভেতরে জিন পরজীবী হয়ে বসবাস করছে? আমার বিশ্বাস নয়, এটা আমার ধারণা। কারণ ফিরোজ ভাইয়ের মুখে যা শুনেছি তাতে আমার মনে হচ্ছে যে ওর মধ্যে জিন পরজীবী হয়ে বাস করছে। তাহলে কি বলছেন যে জিনকে ও অনুমতি দিয়ে ওর শরীরে প্রবেশ করেছে? এখানে 2টো ব্যাপার হতে পারে। আগে বলেছি ভিন্ন প্রজাতির জিনের ক্ষেত্রে শর্ত ভিন্ন। এমনও হতে পারে যে ও হয়তোবা অনুমতি দেয়নি, কিন্তু ওর হয়ে ওর মনের অগোচরে অনুমতি পেয়ে দিয়েছে। বেশ জটিল ব্যাপার তো আপা। বাপের জন্মতে এরকম শুনিনি। আসলে জাদুর জগৎটা যে কতটা বড় তা আপনার কথা না শুনে জানতে পারতাম না। তা আপনি দূর থেকে কত দূর দেখতে পারবেন বলে মনে হয়? আমি ওর সাথে একবার কথা বলতে চাই আরিফ ভাই। গাড়ি থামানো হলো আরিফ ভাইয়ের বাসার সামনে। আপাতত ওনার বাসাতেই থাকবো। বড় বাসা, একা থাকেন আপাতত। একটা সাবলেট ছিল। অবশ্য পর্তুগালের আরেক শহর সিনচাতে চলে গেছে। সন্ধ্যার সময় নাস্তা করাতে আরিফ ভাই আমাদের দুজনকে বাঙ্গালি এলাকায় বাড়তি মানিজ নিয়ে যাবেন। বিলকিস আমার ঘরে এসে জিজ্ঞেস করলো, ফিরোজ কি পরে যাব? তুমি ঠিক করে দাও। ওমা, আমাকে এই দায়িত্ব দিতে হলো? হ্যাঁ, আর কাকে দিব? না, আর কাউকে দেওয়া লাগবে না। গিয়ে রং আর কামিজটা নিয়ে এসো না, তাহলে তো হচ্ছে। না, সাদা ফতোয়া নিয়ে এসেছি। তাহলে জিন্সের সাথে ফতোয়া তোমাকে বেশ ভালোই মানাবে। চুলগুলো ছেড়ে দিবে আর হাতে চুড়ি। আমার তো চুড়ি নেই, যা ছিল ভেঙে গিয়েছে সর্বশেষ কেসটা সামলাতে গিয়ে। নেপালি দোকান থেকে ওর জন্য চুড়ি কিনে রেখেছিলাম, দেখা হলে দেব বলে। লাগেজ থেকে সেটা বের করে ওর চোখের সামনে ধরতে ও খুশি মনে কান্না করে দিল। আমাকে জড়িয়ে ধরে বলল, এভাবে সবসময় আমাকে ভালোবাসবে প্লিজ ফিরোজ।
দরজার কাছ থেকে সে আরিফ ভাই গলা খাকারে রীতিমতো শুনে দুজনে বেশ লজ্জা পেলাম ও দ্রুত তৈরি হলে আমরা বাঙ্গারি দোকানে গিয়ে নাস্তা করি। সে সময় বাংলাদেশের প্রায় রাত 11টা বাজে। বিলকিস জিজ্ঞেস করলো, এখন কি নিবেদিতা জেগে আছে আরিফ ভাই? হ্যাঁ, ওর মায়ের সাথে আছে, মামের চুল বেনি করে দিচ্ছে। এত রাতে? হ্যাঁ, ওরা মামে এমনই, কিন্তু আমাকে যা শোনালেন আমি তো তারপর বেশ চিন্তিত হয়ে গেছি আপা। ভয় নেই আরিফ ভাই, আমি যদি বেঁচে থাকি এর একটা সুরাহা করবোই অবশ্যই, ইনশাআল্লাহ। এর মধ্যে নিবেদিতা তার কল আসলো। আরিফ ভাই তার বউয়ের সাথে কথা বলে বিলকিসের কাছে ফোনটা ধরিয়ে দিল। আমরা রাস্তার একটা কোনায় বসেছিলাম এবং লাউড দিয়ে দিলাম, ভলিউমটা কমিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বিলকিস আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নিবেদিতা আপু, ভালো আছি আমি, আপনি কেমন আছেন? নিবেদিতা বলল, হ্যাঁ আছি তো মোটামুটি আপু, মনে হচ্ছে পশ্চিম বাংলার কেউ। জি, আমি কলকাতার। কি ভাইয়া বুঝলেন? কথার টান শুনে হেসে উঠলো আর বলল, আচ্ছা বুঝি। হ্যাঁ, আমার অবশ্য আপনাদের কথার ধরনটা একটু বেশি মিষ্টি লাগে। ওই যে কথায় আছে না, নদীর ওপারে বেশি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহাকে সুখ লাগলে পরে। আমাদের অবস্থা ঠিক এমনটা হয়েছে। আসলে লিসবনে এলাম, আমার এক আপন মানুষের আছেন, তার সাথে দেখা করতে। তার মাধ্যমে আরিফ ভাইয়ের সাথে পরিচয়, আপনার কথা জানলাম, তাই কথা বলতে ইচ্ছে হচ্ছিল আর কি। তো আসবেন কবে? দ্রুত চলে আসুন না, বেচারা একা একা বিরোহী দিন কাটাচ্ছে। ওপাশ থেকে একটা হাসি হাসি কণ্ঠে সে বলল, হ্যাঁ আসবো তো, আসলে অবশ্যই দেখা হবে একদিন। কথা বলে বেশ ভালো লাগলো। হ্যাঁ, আমরাও তো তাই। ঠিক আছে, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথা বললাম শেষ হলে আরিফ জিজ্ঞেস করলো, আপা কথা বলে কি বুঝলেন? আরিফের কথা শুনে বিলকিস হাসলো আর বলল, আরিফ ভাই, এই 8-9 হাজার কিলোমিটার দূরে বসে কথা বলে কি বুঝতে পারা যায় বলুন তো? আরিফ ভাই হয়তোবা খুব বেশি কিছু আশা করে বসেছিলেন, এমন যে কথা বলে কিছুটা আন্দাজ করা যাবে, তাই কিছুটা বিরক্ত হয়ে বললেন, তাইলে আর কি। হ্যাঁ, সেটা বিলকিস বুঝতে পেরে আরিফ ভাইকে বলল, আরিফ ভাই আমার দিকে তাকান, এত হতাশ হচ্ছেন কেন? মরার আগে ভূত হলে চলবে বলুন তো? আপনি শুধু কিছুদিন অপেক্ষা করুন। আমি এমনি এই হালাতটুকু করতে চাইনি, এর মধ্যে নিশ্চিত কোনো না কোনো রহস্য আছে। সময় চায়, আপনি নিশ্চিত হতে পারবেন। রহস্য উদ্ঘাটিত হতে যেন বেশি সময় লাগলো না। পরদিন আমি আর বিলকিস গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। শেষ বিকেলে এর মধ্যে আরিফ ভাইয়ের ফোন আসলো। ফোনে বললেন, ফিরোজ ভাই লাউডে দিন, বিলকিস আপাও যেন শোনে। হ্যাঁ লাউডে আছে, আপনি বলুন না। জানেন, গত রাতে যে মেয়ে কিনা আমার কাছে আসার জন্য পাগল ছিল, আজ সকালে ঘুম থেকে উঠে মেসেজ দিয়েছে সে আর এখানে আসতে চায় না। কেন, কোনো ঝগড়া? আরে না ভাই, কিসের ঝগড়া? গত রাতে তো ফোনে ভালোবাসাবাসি করেছি, তারপর ঘুমিয়েছি, আর সকালে বলছে কিনা সে কোনোদিন আসবে না এখানে। এমনটা বলছে আমাকে যদি নিতেও চায় তার মরা লাশ নাকি যাবে পর্তুগালে। বিলকিস আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, গত সন্ধ্যায় পড়েছিলাম আরিফ ভাই। এখন কি বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, কিন্তু এখানে না আসতে চাইবার সাথে কি সম্পর্ক? আমি আছি যে নিবেদিতার মধ্যে বসবাসকারী সে জিন কখনো চাইবে না নিবেদিতা এখানে আসুক, কারণ গতকাল আমার কণ্ঠ শুনে ওর মধ্যে থাকা জিনটা আজ করতে পেরেছে আমি কে, কিংবা খবর নিয়েছে আমার সঙ্গে। এরপর ব্যাস, সে আর এখন নিবেদিতাকে এখানে আসতে দিতে চাইবে না। তার মানে এটা নিশ্চিত যে ওর ভিতরে জিন বসবাস করছে। বিলকিস বলল, এটা তো নিশ্চিত, সাথে এটাও ও নিজের থেকে এই জিনকে ওর মধ্যে আনেনি, ওর মধ্যে শঙ্কর জাদু বা জিনকে বসবাস করে দেওয়ার সুযোগ করে দিয়েছে, যা কিনা নিজেও জানে না। এখন প্রশ্ন হলো, কে করলো এই জাদুটা? বিলকিস আবা, বোনের একটা কথা অবশ্য আপনাকে বলা হয়নি, আসলে প্রমাণ ছাড়া কিছু বলা উচিত না। আমি মনে মনে ওর মাকে সন্দেহ করি। কেন আরিফ ভাই? কারণ 2 মাস দেশে ছিলাম যখন, এর মতো অনেক দিনই ওদের বাড়িতে ছিলাম। ওর মাকে প্রতিদিন বিকালে গাঁদা ফুল কুড়িয়ে আনতে দেখতাম, আর গাঁদা ফুলের ছোট্ট হলুদ পাপড়িগুলোতে রীতিমতো পরদিন সকালে বাড়ির ছাদে খুঁজে পেতাম, তবে কিছুটা পোড়া অবস্থায়। নিজের সবুজ অংশটাই শুধু অবশিষ্ট থাকতো, আর ইটগুলো 3 কোণা সাজানো থাকতো। ওদের বাড়িটা যে অঞ্চলে পুরোপুরি শহর না, একতলা পাকা বাড়ির ওপরে ছাদ, উপরে উঠলে প্রকৃতি একেবারে অবলোকন করা যায় ভালো। তো আমি এমনটা
এমনটা কদিন ছাদে উঠেছি দাঁত ব্রাশ করতে, ততদিন দেখেছি। আপনি কি এর মধ্যে কোনো অস্বাভাবিকতা পান? কি বলেন আরিফ ভাই? অবশ্যই পাই, 100 বার পাই। বিলকিস যেন কিছুটা উত্তেজিত হয়ে পড়ল। কি আপা? আমার ধারণা আপনার শাশুড়ি প্রেত জাদুকর এবং খুব বড় ধরনের কোন শয়তানের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। বড় ধরনের শয়তান বলতে? ইফরিত জিনের কথা বলছি। ইফরিত শয়তানের সাথে ওর সম্পর্ক আছে। ফোনের অপর পাশ থেকে রীতিমতো ইফরিত নামটা শুনে আরিফ ভাই কেমন যেন করে উঠলেন, থমকে গেলেন, বেশ ভয় পেয়ে গেলেন। আরিফ ভাইয়ের বাড়িতে আমি, বিলকিস আর আরিফ ভাই আমরা সবাই বেশ চিন্তিত। এক শঙ্কর জাদু দিয়ে 2 নিবেদিতার মাকে সন্দেহ করা, ত্রিকোণ আকার তৈরি করে তাতে গাঁদা ফুলের পাপড়ি পোড়ায় মূলত প্রেত জাদুকররাই। আর প্রেত জাদুকররাই হয় ইফরিত জিনের উপাসক। জিনদের মধ্যে শয়তানের শক্তি জানা কিনা তুখর, ওদের মধ্যে প্রচুর ভালো ইফরিতও আছে, এটা সত্য। তবে শয়তানি জাদুর শক্তিকে রীতিমতো ইফরিতদের সবাই ভয় পায়। কুলহান প্রজাতির জিনের কথা অবশ্য কিছুটা ভিন্ন। হঠাৎ আরিফ ভাই প্রশ্ন করলেন বিলকিসকে, আপা আপনার ঠিক কেন মনে হলো যে নিবেদিতা নিজের মধ্য থেকে ওর জিনকে ডাকেনি, পরজীবী হিসেবে বসবাস করতে দেয়নি? হ্যাঁ আরিফ ভাই, নিবেদিতার মতের পরিবর্তন ঠিক কখন এসেছে বলুন তো? আরিফ ভাই বললেন, আপনি ওর সাথে কথা বলার পরপরই। ঠিক আছে, তার মানে আগে থেকে ঠিক ছিল। ওর নিজে যদি আসতে না চাইতো তাহলে তো আগে থেকে এমন আচরণ দেখা যেত না, তাই না? কিন্তু সে দেখায়নি। বরং কি হয়েছে জানেন, আমার সাথে কথা বলার পর ওর মধ্যে থাকা সে ইফরিত জিন ওর মানসিকতা নিয়ে নিয়ন্ত্রণ করছে বারবার, এবং কোনোভাবেই পর্তুগালে সে যাবে না এরকমটা বলাচ্ছে ওকে দিয়ে। আরিফ ভাই বলেন, এখন এর চিকিৎসা কি আপা বলুন না? ওই যে শঙ্কর জাদুকরের কথা বলেন, সেটা আবার কি? বিলকিস বলেন, সেসব পরে জানাবো আরিফ ভাই, এখন আমরা নিবেদিতার চিকিৎসার কথাটাই বেশি গুরুত্ব দিই। কি বলেন? হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু সমস্যা হচ্ছে এভাবে দূরে থাকা তো এর চাইতে বেশি কিছু আমি আর কিছু করতে পারবো না। তবে আমি যেটা করতে পারি সেটা হলো, যে শয়তান জিন ওর মন মানসিকতার বিরুদ্ধে কাজ করছে তাকে আমি থামানোর চেষ্টা করতে পারি। মানে খুব সম্ভবত সেই পরজীবী জিনটাকে, যেটা যেটা আর কি আমার ধারণা আর কি। কিন্তু কি আপা, কিসের কিন্তু? আমাকে নিরাশ করবেন না, আপনি পারেন আমার পক্ষে রক্ষা করতে, প্লিজ আপা। ছি আরিফ ভাই, এভাবে বলবেন না, বাঁচানোর মালিক স্বয়ং সৃষ্টিকর্তা, আমি একটা ওসিলা মাত্র, আর কিছুই নই। আসলে এই কাজটার জন্য আপনার শরীরে একজন জিন প্রবেশ করবে, কিন্তু জিন প্রবেশ করলে শারীরিকভাবে আপনি অনেক দুর্বল হয়ে পড়বেন। সেটা কাটিয়ে উঠতে কিছুদিন সময় লাগবে। আমি সেটা বলতে পারি না কতদিন লাগতে পারে। তাতে করে আপনার ব্যবসা, পড়াশোনা দুটোই কিন্তু থমকে যাবে। মানে পুরো দৈনন্দিন জীবনটা একটু অচল হতে পারে কয়েকদিনের জন্য। আপা আপনি যা বলবেন আমি তাই করব। আমি নিবেদিতাকে অনেক ভালোবাসি, অনেক। ওর জন্য এতটুকু করতে পারবো না? এটা কি বলেন আপনি? কিন্তু জিন প্রবেশ করার কারণটা কি? ধরুন আপনি আমাকে বললেন, বিলকিস আপনি অমুকের সাথে দেখা করে আসুন, তার একটা খোঁজ নিয়ে আসুন। এই অমুকের শুধু নামটাই জানি, আমি জানি না তার ঠিকানা, ফোন নাম্বার। মানে একটা আইডেন্টিফিকেশন তো প্রয়োজন হবে তা চিনতে, তাই না? তো জিনের ক্ষেত্রেও কিন্তু তাই। এখন যদি আমার বন্ধু জিনকে বলি, বন্ধু যাও তো নিবেদিতার খোঁজ নিয়ে আসো, তো সে তো জানবে না আমি কোন নিবেদিতার কথা বলছি, কারণ জগতে তো অনেক নিবেদিতা আছে। যদি তাকে নিবেদিতার ঠিকানাটা দেওয়া হয়। আরিফ ভাইয়ের কথায় বিলকিস হাসলো আর হাসতে হাসতে বলল, না ভাই, ব্যাপারটা আসলে এমন নয়। কারণ জিনদের তো একটা পদ্ধতি আছে, তাই না? ওর ঘ্রাণ সুখে কিংবা মস্তিষ্কের নিউরন থেকে, এমনকি সিমেন্ট থেকেও যে কোনো ব্যক্তির তথ্য সংগ্রহ করতে পারে। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য। আরিফ ভাই বলেন, আচ্ছা এখন তাহলে আমার বেলায় জিনটা কি করবে? বিলকিস বললেন, সেটা জিনই জানে। আমি ওকে নির্দেশনা দিলে বাকি কাজ ও নিজে করতে পারবে। তারপর নিবেদিতা বরাবর পৌঁছে ওর মধ্যে বসবাসকারী জিন এবং চারিপাশে কি হচ্ছে যাবতীয় খোঁজ খবর নিয়ে আসতে পারবে আমার কাছে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে বড়বেলায় জিন কি করবে সেটা জিনই জানে। আমি নির্দেশনা দিয়ে বলে দেবো, বাকি কাজ ও নিজে করবে। তারপর নিবেদিতার ভিতরে পৌঁছে যাবতীয় খবর নিয়ে আসবে। আপনার কথায় আমি জানি পানি ফিরে পেলাম, বুঝতে পারলেন? বিলকিস আপা, থ্যাংক ইউ সো মাচ। বিলকিসের কথা আরিফ সাহেব তার জান ফিরে পেলে রীতিমতো বিলকিস তখনও জানে না সে মৌচাকে ঢিল ছুঁড়ে মারছে। সেই মৌচাকের খবর যদি তখন জানতাম, তবে বিলকিসকে আমি ফিরোজ কখনোই নতুন সাদা জাদুর প্রক্রিয়ার অংশ নিতে দিতাম না।
1972 সাল নব্য বাংলাদেশের প্রত্যন্ত কোনো একটা গ্রাম। ঋষুতান্ত্রিক সিরাতে ধ্যানে বসে তার তন্ত্র সাধনার ব্যাপক প্রয়োগ ঘটালো এবং শতভাগ নিশ্চিত হলো যে গরুর সাথে আসলে কোনো শয়তান জিন মিলনে লিপ্ত হয়েছে। মা কালী তাকে যে ইন্দ্রজাল শক্তি দিয়েছেন তা তো বিফলে যেতে পারে না, তাই না? পুরনো অভিজ্ঞতাকে খেটে সে এমন কিছু না পেলেও স্পষ্ট আন্দাজ করতে পারলো সরফরাজ শেখ ঠিক কিভাবে, অর্থাৎ এভাবে রাতারাতি বংলক হয়ে উঠল। শয়তানের সাহায্য দিয়ে রীতিমতো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সেটা তখন বোঝার বাকি নেই। কিন্তু বাকি আছে শুধু সরফরাজ শেখের আসল রূপ মানুষের সামনে প্রকাশ করবার। আর এই জন্যই প্রথমে যে জিন এসে গরুর সাথে রাতে মিলিত হয়েছে তাকে ধরাটাই মুখ্য বিষয়। তার আগে অবশ্য এটাও দেখতে হবে যে জিন কি প্রতি রাতে আসে নাকি বিশেষ কোনো দিনে আসে। ঋষুতান্ত্রিক তার কাজে বেশ অমনোযোগী হয়ে উঠেছিল দিনে দিনে। সেটা সরফরাজ শেখের নজর এলো না। সরফরাজ শেখ নিজেও জানে না যে ছদ্মবেশী হাসান আলী ওরফে ঋষুতান্ত্রিককে কতখানি ভালোবাসে, বিশ্বাস করে। ঋষুতান্ত্রিকের বিশ্বস্ততার কথা সে জানে এবং জেনে প্রচার করে বেড়ায়। নিজের বউ রাবিয়ার কাছে সারাদিন তার কোন গায়। সেই কারণে একদিন সরফরাজ শেখ ঋষুকে ডেকে 10 দিনের ছুটি দিয়ে বলল কোথেকে বেরিয়ে আসার জন্য কিংবা বিশ্রাম নেবার জন্য। ঋষু মনে মনে ঠিক করলেন এমন কিছুই খুঁজছিলেন। খুশিতে সে নিজের ঘরে ফিরে এসে মনে মনে বললেন, সরফরাজ রাজাকার, অবসাতিতে আমি ওর উপর কালো জাদু করবো। দেখবো আসলে কিসের জাদু করে জিনকে নাকে এত বড় হয়েছিল আর রাজকোট থেকে দানবীয় বনে গিয়েছে। আগে থেকে তান্ত্রিকের ঋষু সরফরাজের একটা জামা চুরি করে নিজের কাছে রেখেছিল, যা কিনা এক বিকেলে বাজার থেকে এসে সরফরাজ সে খুলে সেটাকে উঠানের উপরে রীতিমতো নেড়ে চেয়েছিল। ঋষু সেন পাকা তান্ত্রিক, ধোয়া বা পরিষ্কার জামা কিংবা কাপড় দিয়ে জাদু হয় না, সেটা ভালো করে জানে সে। আর এর কারণ হলো সে জিনটাকে দিয়ে কালো জাদুর প্রক্রিয়া শুরু করানো হবে। সে জিন প্রথমে ব্যবহৃত সেই জিনিসের ঘ্রাণ শুকে নেবে এবং কালো জাদু করা হবে। জিনের যেহেতু ঘ্রাণ সংরক্ষণ অধিকারী আছে, সে জাদু করে জিন তখন ঘুল জিনের সাহায্য নিয়ে এই ব্যাপারে সকল তথ্য বের করে আনবে। মনে রাখা ভালো, ঘোরেরা হলো সেই প্রজাতি যারা কিনা জিনদের মধ্যকার সকল গুপ্ত খবর স্বার্থের বিনিময়ে কেনাবেচা করে। রাত 11টা বাজে, কিছুটা সময় পার হয়েছে। গ্রাম থেকে কিছুটা দূরে বটগাছের নিচে একা একা বসে আছেন ঋষুতান্ত্রিক, গভীর ধ্যানে মগ্ন। এরই মধ্যে ধামা দিয়ে ঢাকার সরফরাজ শেখের জামা জিনের হাতে সে পৌঁছে দিয়েছে। এই জিনের সাথে তার সম্পর্ক বেশ আগে থেকে, গুরুসূত্রের সম্পর্ক। গুরু মরে গেছে আজ 5 বছর হলো। সে থেকে এই জিন ঋষুতন্ত্রের মঞ্চের সঙ্গী রয়েছে। ভালো খবর এটাই যে ওরা মানুষ বা জিনের অমঙ্গল সাধনা করে না, বরং উপকারের বেশি মনোযোগী হয়। ঋষুতান্ত্রিক বেশ খুশি মনে বাড়ির দিকে হাঁটা ধরেছে। একটা কাজ তো অন্তত হলো, এখন বাকি শয়তান জিনকে পাকড়াও করা। সে রাতে বাড়ি ফিরে সারা রাত জেগে থাকলে শয়তানের উপস্থিতি টের পেতে, কিন্তু না, কোনো সারা শব্দ না পেয়ে ভোর নাগাদ যখন সে শুয়ে পড়ে হঠাৎ শুনতে পায় গরুর গোঙানির শব্দ। ঋষুতান্ত্রিকের সকল ইন্দ্র সতেজ হয়ে উঠল। বিছানা থেকে উঠে দরজা খুলে সেই শব্দ যেন আরো সন্নিকটে আসতে শুরু করলো। কিন্তু হঠাৎ করে ঋষুর মনে হলো শব্দ সন্নিকটে আসাটা ভালো কিছু নয়। সে দ্রুত তন্ত্র মন্ত্র পড়ে দরজা বন্ধ করতে গেল, কিন্তু পারল না। ঋষু তান্ত্রিককে রীতিমতো পরদিন গরুর গোয়ালের কাছে মৃত অবস্থায় দেখতে পাওয়া গেল, সন্ন্যাসী এবং সাধুর বেশে। গ্রামের মানুষ অনেক বটে, অমন বেশে সরফরাজ শেখও তাকে চিনতে পেরে তার মুখে থুতু ছিটিয়ে চলে এলো। প্রিয় জেফরি ভাই, আজ এই পর্যন্তই। আমি বাকি পার্টগুলো পাঠিয়ে দিলাম। আপনি ধীরে ধীরে 3 পর্বে শেয়ার করবেন এই গল্পটি। আশা করছি গল্পটি সবার কাছে ভালো লাগবে। এই গল্পে ধীরে ধীরে ইফরিত জিনের এক ভয়াবহ তাণ্ডব লীলা শুরু হয়, যা গল্প শুনতে শুনতে সবাই বুঝতে পারবে। এই গল্পটি অনেক অনেক বেশি রহস্যময় এবং টান টান উত্তেজনাপূর্ণ একটা ঘটনা। তাই আমি আজ গল্পটি কালেক্ট করে আপনার কাছে পাঠিয়ে দিলাম। যে ভাই ভালো লাগলে পড়ে শোনাবেন আপনার মধুর কণ্ঠে। এখনকার মতো বিদায় নিচ্ছি। কাল ইফরিত গল্পের পরবর্তী পার্ট দয়া করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছিলাম।
ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ফিরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি অফ ইফরিত জিন। অ্যান্ড ইফরিত জিনের একটা অদ্ভুত ঘটনা কিন্তু পেয়েছি, মানে গল্প। অ্যান্ড আই বিলিভ যে গল্পটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, বিকজ স্টোরি ওয়াজ সো মাচ কুল। অনেক অনেক বেশি ভালো লাগবে। আই হোপ আপনাদের কাছে অসাধারণ লাগছে এবং সামনেও মানে খুব বেশি ভালো লাগবে। একই সাথে বলবো যে স্টোরির প্রতিটা জায়গায় অনেক বেশি ছিল, অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, মানে একটা ডিটেলড একটা স্টোরি ছিল। মানে এটা একটা উপন্যাস, বোঝাই যাচ্ছে উপন্যাসের মতো, বাট খুব ভালো লাগছে। কে লিখেছে এটা আমি ঠিক জানি না এই গল্প, বাট গল্পটা বেশ ইউনিক একটা স্টোরি ছিল, অল ওভার বেশ ভালো একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই গল্পের জন্য। আপনার পরবর্তী গল্পের অপেক্ষায় আছি এবং আশা করছি পরবর্তী গল্প সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর আমি এতটুকু বলবো যে আপনারা জায়গা মতো অবশ্যই ঘটনা পাঠিয়ে দিবেন, এবং নিশ্চয়ই জানেন যে আমাদের কাছে ঘটনা পাঠানোর কিন্তু একটাই বই আছে, উইচ ইজ ইমেল আইডি হচ্ছে নতুন করে বলার কিছু না, তারপরে বলছি ভৌতিকদুনিয়া@gmail.com। আজকের এপিসোডটা বেশি বড় করছি না, কালকে আবার একটা বড় এপিসোড নিয়ে আসবো, বিকজ কালকে যেহেতু রোজার দিনে আবারও শুরু হবে ভৌতিক দুনিয়া তার বড় বড় এপিসোড নিয়ে বা বড় বড় স্টোরি নিয়ে। ইফরিত জিনের এই ভয়ঙ্কর ঘটনা আপনাদের কাছে কেমন লাগছে? পরবর্তী এপিসোডে অবশ্যই আমরা আগামীকালই এই এপিসোডের পরবর্তী খণ্ড শেয়ার করা হবে। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে, এবং ভালো লাগবে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এখন কথা বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।